ফুল বেঞ্চ এসেছে, সর্বদলীয় বৈঠক হয়েছে, তারই পরে দেখা যাচ্ছে প্রত্যেকটি ইস্যু নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। নমস্কার, কেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শব্দের কাটাকাটি নিয়ে আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়া। এই সর্বদলীয় বৈঠক নিতে বারবার প্রসঙ্গ উঠছে, প্রত্যেকটি ইস্যু উঠছে, কিন্তু তারই মাঝে আপনাদের সরাসরি নিয়ে যাব ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বক্তব্য রাখছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেদিকেই নজর রাখবো, শুনুন। ৫,০০০-এর বেশি হোটেল রয়েছে। দিল্লির বাবুরা, অমিত শাহ থেকে শুরু করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজস্থানের মুখ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তারা এসে যেই হোটেলটায় ওঠে, যেই ঘরটায় ওঠে, সেই একই হোটেলে আর একই ঘরে চিফ ইলেকশন কমিশনার উঠেছে। এ তো নিহাত কাকতালীয় হতে পারে না। যে হোটেল, যে ঘরে অমিত শাহ থাকে, সে একই হোটেলে একই ঘরে জ্ঞানেশ কুমার থাকছে। কলকাতায় সব মিলিয়ে ৫,০০০ হোটেল রয়েছে। আর একটা হোটেলে যদি ৫০টা করে রুম থাকে, তাহলে প্রায় ২.৫ লক্ষ রুম রয়েছে। ২.৫ লক্ষ রুমের মধ্যে একই হোটেলে একই রুমে রয়েছে জ্ঞানেশ বাবু, যাদের অঙ্গুলি হেলনে এরা বাঙালির উপর অত্যাচার করেছে ধারাবাহিকভাবে। আগামী লড়াই এদের শূন্য করার লড়াই। এই লড়াই খালি তৃণমূলকে চতুর্থবার জেতানোর লড়াই নয়, এটা ভোট টু ইলেক্ট নয়, এটা ভোট টু পানিশ, ভোট টু রিজেক্ট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, শাস্তি দেওয়ার ভোট। যারা বছরের পর বছর আমাদের নিপীড়িত, বঞ্চিত, বাংলাদেশি বলে অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, তাদের যোগ্য শিক্ষা দেওয়ার, জবাব দেওয়ার ভোট। একটা মানুষের যোগ্য অধিকার যেন বিজেপির নির্বাচন কমিশন কেড়ে না নেয়, সেই জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে। আমরা যেমন পার্লামেন্টে লড়াই করছি, আমরা রাস্তায় রয়েছি, আমরা কোর্টে রয়েছি। গতকাল আমি মন্দির বাজারে গেছিলাম, আমার সভা ছিল। ২ তারিখ এই মার্চ মাসের, আজ থেকে ঠিক ৭ দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সভা করতে এসেছিল বিজেপির পরিবর্তন যাত্রার, রথযাত্রার সূচনা করতে। তিনি ৩০ মিনিট বক্তব্য রেখেছেন। যে কটা কথা বলেছেন প্রত্যেকটা তথ্য ভুল, প্রত্যেকটা কথা মিথ্যে, আমি কাল প্রমাণ করেছি। তার অধীনস্থ এনসিআরবি যে তথ্যটা প্রকাশিত করেছে ২৯শে সেপ্টেম্বর ২০২৫ সালে, আমি পুঙ্খানুপুঙ্খ সেই তথ্য তুলে ধরেছি। সেই এনসিআরবির তথ্য অনুযায়ী ভারতবর্ষের সব থেকে নিরাপদতম শহর নাম কলকাতা, এবং সেই এনসিআরবির তথ্য অনুযায়ী মহিলাদের উপর সব থেকে বেশি নির্যাতন এবং অপরাধের ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে থাকে, সেই রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ, যেটা রয়েছে ১ নম্বর স্থানে। ২ নম্বরে মধ্যপ্রদেশ, ৩ নম্বরে রাজস্থান। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। মহিলাদের বিরুদ্ধে অত্যাচার, নারীর নির্যাতন, তপশিলীদের উপর অত্যাচার, জনজাতি মূলবাসীদের নির্যাতন, প্রত্যেকটা ক্ষেত্রে গোল্ড মেডেল স্টেট হচ্ছে বিজেপি। উত্তরপ্রদেশ প্রথম স্থান, দ্বিতীয় স্থান মধ্যপ্রদেশ সিলভার মেডেল, থার্ড স্থান হচ্ছে রাজস্থান ব্রোঞ্জ মেডেল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা বা নিদর্শন। তিনি এসে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিন ক্ষমতায় আসে, তাহলে রাজ্যটা ভাইপো চালাবে। উনি আমার নাম নিতে বোধহয় বিজেপির সেজো মেজো বাংলার নেতাগুলোর, দিল্লির তল্পিবাহকগুলোর মতো উনিও ইতস্তত বোধ করেন। আমি অমিত শাহকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে বলি, আমি অনেক চ্যালেঞ্জ অতীতে করেছি, বিগত দিনে করেছি, আজও করব, ভবিষ্যতেও করব।
আপনাদের কোনোদিন ক্ষমতা হয়নি একটা চ্যালেঞ্জ গ্রহণ করে তার যোগ্য উত্তর বা প্রকৃত জবাব দিতে। আপনি বলেছেন তৃণমূল পরিবার কেন্দ্রিক দল। আমি বলি কেন্দ্র সরকার আপনার, পার্লামেন্টে মেজরিটি আপনার, আপনার ক্ষমতা থাকলে পার্লামেন্ট চলছে, সেশন চলছে, আগামীকাল পার্লামেন্ট চলবে, পরশু পার্লামেন্ট রয়েছে, তার পরের দিন রয়েছে, তার পরের দিন রয়েছে। একটা বিল নিয়ে আসুন, যেই বিলে স্পষ্টত লেখা থাকবে এক পরিবার থেকে একজন রাজনীতি করতে পারবে। আমি সেই বিলে ভোট দিয়ে রাজনীতি ছাড়বো। আপনার চ্যালেঞ্জ থাকলে, আপনার ক্ষমতা থাকলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনার ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। উনি বলছেন ভাইপো সরকার চালাবে। আমার অগ্নি পরীক্ষা আমি দিয়েছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালের দলের ওয়ার্কিং কমিটি আমাকে দক্ষিণ কলকাতার মতো মসৃণ আসন দেয়নি। সোমেন মিত্র কংগ্রেসে চলে গেছিল বলে ডায়মন্ড হারবারে পাঠিয়েছিলেন। আমি প্রথমবার 71,000 ভোট, দ্বিতীয়বার 2019 সালে 3,22,000 ভোট, আর তৃতীয়বার অগ্নি পরীক্ষা দিয়ে 7,11,000 ভোট নিয়ে মানুষের আশীর্বাদে জিতেছি। আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষা দিয়ে বিসিসিআই এর সেক্রেটারি আর আইসিসি চেয়ারম্যান হয়েছে মানুষকে একটু বুঝিয়ে বলুন তো। জয় শাহ কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে? ক্রিকেটের ক জানে না, সি জানে না, সে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। কি অগ্নি পরীক্ষা দিয়েছেন আপনি? আপনি বলেছেন একাধিক নাম নিয়েছেন, বলেছেন তৃণমূলের অনেক নেতা জেলে ছিল। মমতা ব্যানার্জি যদি সত্যি সৎ হয় আর স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করেন তাহলে মমতা দি বলুক এদের কাউকে টিকিট দেবে না। আমি আপনার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। তার কারণ কি দাঁড়ান, আগে হাততালি দেবেন না, শুনুন যেই কথাটা বলছে। আমরা দেখলাম ধর্ণা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য ছুড়েছেন। তার পাশাপাশি উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বদলীয় বৈঠক নিয়ে রাজনৈতিক উত্তাপ। কিন্তু তার আগে আমরা এই গুরুত্বপূর্ণ আজ ডিবেট শুরু করার আগে আপনাদেরকে দেখাবো প্রতিবেদন। দেখুন। রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা। এখন অপেক্ষা শুধুই নির্ঘণ্ট ঘোষণার। আর তার আগেই পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার দিনভর রাজারহাটের এক হোটেলে দফায় দফায় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। একে একে প্রবেশ করেন বিজেপি, তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধিরা। কমিশনের ফুল বেঞ্চের সামনে নিজেদের একগুচ্ছ দাবি ও নালিশ তুলে ধরে রাজনৈতিক দলগুলি। রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে 16 দফা দাবি পেশ করেছে বিজেপি। তাপস রায় ও শিশির বাজোরিয়ার নেতৃত্বে প্রতিনিধি দল জানিয়েছে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এমনকি প্রাক ভোট পর্ব থেকে গণনা পর্যন্ত 50% কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে ভোট কর্মী হিসাবে নিয়োগের আর্জি জানিয়েছেন তারা। দীর্ঘ বৈঠক শেষে শিশির বাজোরিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও। 2026-এর বিধানসভা নির্বাচন হিংসা মুক্ত হোক এবং ভয় মুক্ত পরিবেশে হোক, নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার। কিন্তু রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে বা কনফিডেন্স বিল্ডিং মেজার্স বা ভোটারদের যে তাদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে বিশ্বাস ফিরিয়ে আনার যে এক্সারসাইজ করছে কেন্দ্রীয় বাহিনী, তাতে আমরা অসন্তুষ্ট। প্রথম একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম দুটো ফেজে নির্বাচন করান। এই যে 7-8 থানা
ধাপে নির্বাচন করার দরকার নেই। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক আঙুল কাটা মন্তব্য নিয়েও কমিশনের কাছে সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমন মন্তব্য সংবিধানের অবমাননা। এর জন্য এফআইআর করারও দাবি জানিয়েছেন তারা। চিফ ইলেকশন কমিশনারের আঙ্গুল কেটে দেব, শুধু জ্ঞানেশ কুমারজি, এটা আপনার ব্যক্তিগত আঙ্গুল না, এটা হচ্ছে ইলেকশন কমিশন, তার মানে ভারতের সংবিধান। আমরা চিঠি দিয়েছি, আমরা এফআইআর করছি, আমরা ইলেকশন কমিশনকে বলেছি আপনারাও এফআইআর করুন, আর দয়া করে এটা ব্যক্তিগত নেবেন না। সোমবার সেলিমের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন সিপিআইএম এর প্রতিনিধি দল। বৈঠকে বাংলায় এক দফায় ভোটের দাবি তারা জানিয়েছেন বলেই জানান মোহাম্মদ সেলিম। সর্বোচ্চ 2 দফায় ভোট করানো হলেও যে তাদের কোনো আপত্তি নেই তাও এদিন কমিশনকে জানিয়ে এসেছেন বলেই জানিয়েছেন সিপিআইএম নেতা। বৈঠক থেকে বেরিয়ে সেলিম বলেন যে 60 লাখ বিচারাধীন নাম রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে, আর তা করেই সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এমনকি যাদের নাম বাদ পড়েছে তাদেরকে ফের সুযোগ দিতে হবে বলেও ফুল বেঞ্চকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন সেলিম। আর আমরা বললাম ভোটার, এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। সুপ্রিম কোর্টের বিচার, তারা বলেছে নামের বানান সামান্য ভুল হলে 24 সালে বলে দিয়েছে ভোটার লিস্ট থেকে নাম যায় না। আমরা বলেছি প্রথম দিন থেকে, যখন এসআইআর ঘোষণা হয়নি তখন থেকে বলে যাচ্ছি এটা প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়, কিন্তু বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমরা নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা। ভোটের দফা নিয়ে মাথা না ঘামালেও নিরাপত্তার প্রশ্নে আপোষহীন কংগ্রেস। প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল কমিশনকে জানিয়েছে এক দফায় ভোট হলে তারা খুশি, কিন্তু ভোটারদের নিরাপত্তায় তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা বলেছি আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন, যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন, 3 দফায় করতে পারে 3 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ, কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হবো 1 দফায় হলে। সব মিলিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এখন দেখার বিরোধীদের এক পাহাড় প্রমাণ দাবির ভিত্তিতে কমিশন কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা। আমরা প্রতিবেদন রাখলাম আপনাদের সামনে, প্রত্যেকটি বিষয়কে রাখা হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি সর্বদলীয় বৈঠক হয়েছে আজ, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রয়েছে সেই বৈঠকে। সেই বৈঠক থেকে এই পশ্চিমবঙ্গে ঠিক কত দফায় ভোট হবে এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু একাধিক দাবি দাবা রাখা হয়েছে। তারপর যে ধর্ণা মঞ্চে সেই বিস্ফোরক মন্তব্য নির্বাচন কমিশনের আঙুল কাটা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই মন্তব্য ঘিরেও কিন্তু রাজনৈতিক জল্পনা কল্পনা বাড়ছে। আমরা এই নিয়ে আজ 1 ঘন্টা টানটান আলোচনা পর্ব করব। প্রথমে যারা আমাদের অতিথিরা রয়েছে তাদের সাথে পরিচয় পর্বটা সেরে নেব। প্রথমে রয়েছে বিপুল মৈত্র, সিপিআইএম নেতা, তারপর রয়েছে সারাফাত হোসেন, তৃণমূল নেতা, তারপর রয়েছে অ্যাডভোকেট আশফাক আহমেদ, কংগ্রেস নেতা, তারপর রয়েছে তন্ময় ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের প্রত্যেককে স্বাগত কেটিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি প্রথমেই রাখবো, এই ডিবেট শুরু করার আগে প্রথমে রাখবো আমার সাব প্রশ্ন। দেখুন, সাব প্রশ্ন, একদিকে ধর্ণা মঞ্চ, অন্যদিকে কমিশনের ফুল বেঞ্চ, ভোটের তৎপরতা কি তুঙ্গে? প্রশ্ন উঠছে, সাব প্রশ্নেই প্রশ্ন বারবার উঠছে। এবং দ্বিতীয় প্রশ্ন, কমিশনের কড়া বার্তা থেকে চাপে পড়বে তৃণমূল? কারণ আজ যেভাবে একাধিক বার্তা উঠে এসেছে, তারপর কি চাপে পড়তে পারে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্ন উঠছে। সাব প্রশ্নের তৃতীয় প্রশ্ন, এসআই নিয়ে পারদ চড়ছে, অস্বস্তিকে কি পড়বে বিরোধীরা? অর্থাৎ এই প্রশ্নগুলো বারবার উঠছে। পরবর্তী প্রশ্ন, বিজেপিকে এবার নতুন অঙ্ক কষবে আর তার জেরে চাপে পড়বে কি তৃণমূল? এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। রাষ্ট্রপতি এসআই নির্বাচনে কি বড় প্রভাব ফেলতে পারে? আমরা দেখেছি রাষ্ট্রপতির সেই অসন্তোষ, অপমানজনক পরিস্থিতি, তারপর দাঁড়িয়ে প্রশ্নগুলো উঠছে। এবং তার পাশাপাশি এই তরজার মাঝে কি কংগ্রেস নতুন ভাবে গুটি সাজাবে? এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
আমরা সাব প্রশ্ন রেখেছি একাধিক, সেখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নগুলোর আমরা উত্তর নেব আমাদের যারা অতিথিরা রয়েছে তাদের প্রত্যেকের কাছ থেকে। এবং যেখানে প্রত্যেক প্রশ্ন উঠছে আর সেখানে উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা, কারণ নির্বাচন একেবারে আগ মুহূর্তে রয়েছে, তার এই ফুল বেঞ্চ তারা দিল্লিতে ফিরে গিয়ে নির্ঘণ্ট ঘোষণা হতে পারে ভোটের, কিন্তু তার আগে বিস্ফোরক অভিযোগ উঠছে। আজ সর্বদলীয় বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে কি কি তথ্য উঠে এসেছে, তার পাশাপাশি যেভাবে বিজেপি এবং তার পাশাপাশি বাম থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দল তারাও কিন্তু সুর চড়িয়েছেন। আমরা এই যতগুলো প্রশ্ন রেখেছি প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমরা আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আমরা আলোচনা পর্ব করব এবং উত্তর জানার চেষ্টা করব। আমি প্রথমেই আমাদের গেস্টদের কাছে চলে যাব, যেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেক প্রশ্নের অ্যান্সার নেব। আমাদের সাথে আরেকজন জুড়ে গিয়েছে, মৌমিতা সরকার, বিজেপি নেত্রী। আর প্রথমেই চলে যাব রাজনৈতিক বিশ্লেষকের কাছে। তন্ময় বাবু, এই যে দেখুন আমরা দেখছি ধর্ণা মঞ্চে হুঙ্কার তো চলছে, তার পাশাপাশি ফুল বেঞ্চ এই বঙ্গে। তার আগে আমরা দেখেছি গো ব্যাক স্লোগান, তার পাশাপাশি দেখলাম বিক্ষোভে সামিল হয়েছে তিনি, কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে ভোট বৈতরণীতে বড় প্রভাব পড়তে পারে, কি মনে করছেন আপনি তন্ময় বাবু? প্রথমেই সবাইকে নমস্কার এবং পৃথিবী বাংলার সমস্ত দর্শক এবং আমার কো প্যানেলিস্ট এবং আপনাকে নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, বিষয়টা হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গে এখন নির্বাচন মানে T20 ম্যাচ। তো তার আগে যারা ব্যাটিং করছেন তাদের আম্পায়ার হচ্ছে নির্বাচন কমিশন। তারা কিভাবে দল ভোট সুন্দরভাবে ভোটটা করা যায় এবং সঠিক তথ্য এবং সঠিক নাম দিয়ে যাতে ভোটার তালিকা সংশোধন করে ভোট করা যায় সেই বিষয়ে মগ্ন। পাশাপাশি মজা হচ্ছে, আজকে আমরা তৃণমূল নেত্রীকে দেখেছিলাম প্রায় 15 বছর আগে ধর্ণা মঞ্চের যে সিনারিও, এই সিনারিওটা সেম জায়গায় ছিলেন। সেদিন আমার মনে আছে বিমান বসু বলেছিলেন ফুরফুর করে হাওয়া বইছে, মমতা কিছু বাড়ি, এই কথাটা বলেছিলেন। এবং এই আপনি যদি আর্কাইভও দেখেন আপনি দেখবেন এই স্টেটমেন্টটা বুঝিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সেদিন থেকে 15 বছরে গঙ্গাদি বহু জল বয়ে, আজকের যে ধর্ণা মঞ্চ সেই 15 বছর আগেকার ধর্ণা মঞ্চের সাথে যদি আজকের সিনারিওটা মেলান, পশ্চিমবঙ্গের লোক এই সিনারিওটাকে নতুন ভাবে প্রেক্ষাপটে নেবেন না। আমার একটাই বক্তব্য, এসআইআর শুরু হওয়ার আগে আপনার কথা বলার উচিত ছিল। এবং যে দিল্লির প্রশাসনের কথা বলছেন, দিল্লির কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বলছেন, এটা আমরা বাম আমল থেকে শুনে যাচ্ছি, কেন্দ্রীয় বঞ্চনা, ঐতিহাসিক ভুল। হ্যাঁ, তো এই আপনি তো অতিবাম, তো আপনাকে এটা জানা উচিত ছিল যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনাটা ছিল, আছে, থাকবে যতদিন না ডবল ইঞ্জিন সরকারের কথা কেন্দ্রীয় সরকার বলছে ততদিন না উপস্থাপিত হবে। আমার মনে হয় না পশ্চিমবঙ্গে আগামী গত 50 বছরে কোনো ডবল ইঞ্জিন সরকার ছিল, আমার মনে নেই, ভুল করব আমি যদি ভুল না বলি। সেখান থেকে দাঁড়িয়ে আজকে যেখানে কেন্দ্রে বিজেপি সরকার যারা বলছে অটোনোমাস বডি, এই যে নির্বাচন কমিশন, তারাও যে এটা স্বীকার করছেন না যে তার তালিকা শক্তি ভারতীয় জনতা পার্টি, তার তালিকা শক্তি অমিত শাহ, নরেন্দ্র, তারা স্বীকার করছেন। পাশাপাশি ঘোলা জলে মাছ ধরছেন সিপিআইএম এবং কংগ্রেসের মতো কিছু রাজনৈতিক দল। তারা বিরোধী এবং জনতার কাছে যারা ভার্চুয়ালি অ্যাক্টিভ, অ্যাকচুয়ালি নেগেটিভ, তাদের কোনো স্টে নেই। যারা ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলেছিলেন, যারা বুর্জুয়া শক্তির কথা বলেছিলেন, তারা রীতিমতো শূন্য। মাঠে গোল দিচ্ছে যে বিজেপি আর তৃণমূল, মেল ফাইটটাই এখানে। আমাকে একটু বলতে দিন, কোন বাম নেতা বলেছিলেন আমি যদি এখান থেকে না দাঁড়াতাম তাহলে আজকে তৃণমূল হেরে যেত। তাহলে কোথাও কে আঁতাতের সুখ দেখা যাচ্ছে? আপনি যে বললেন না সুন্দর, মানে একটা নিবিড় সংশোধন তালিকা ভোটার কি মানুষ স্বস্তি পাবে? স্বস্তিটা তখনই পাবে যখন রাজনৈতিক অঙ্কগুলো মানুষের জন্য সমীকরিত করা হয়। এটুকুই বলবো। বেশ, আমি সারাফাত বাবুর কাছে বলবো। সারাফাত বাবু, আজ এই সর্বদলীয় বৈঠকে একটি প্রসঙ্গ বারবার উঠে এসেছে, তা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের সে আঙুল কাটার ব্যাপারটা। তাহলে কি চাপে পড়তে পারে তৃণমূল? সারাফাত বাবু। দেখুন, সবাইকে নমস্কার এবং কেটিভি সঞ্চালক এবং তাদের দর্শকদেরকে নমস্কার। একটা কথা সবসময় জানি, আমরা সবসময় চাপে কিছু নেই। 2011 জেতার পর 2016, 2019, 2021, 2024 মানুষ যদি সঙ্গে থাকে, আমরা কখনোই চাপে, যারা আছে তারাই আছে, আমরা চাপে নেই। ইলেকশন কমিশনের 7 দফা হোক, 8 দফা হোক, আর সব দফাই তো করে নিয়েছে। একটা শুনে আমার খুব খুশি লাগলো, আপনাদের এই চ্যানেলে জানতে পারলাম যে ইলেকশন কমিশনের কাছে যে কটা প্রতিনিধি দল গেছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাই গেছে, তারা একটাই চেয়েছে
যে হয় এক দফা হোক নয় 2 দফা হোক, কিন্তু এই বিরোধী দল আগেই চাইতো যে 7 দফা চাই, 5 দফা চাই, নিরাপত্তা চাই। তার মানে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা, মমতা ব্যানার্জির সরকারের আইন শৃঙ্খলা শান্তিতেই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কেন এই কথাটা উঠছে? তো কেন যে 1 দফা হোক আর 2 দফা হোক? আমাদের দাবি তো একটাই ছিল যে আমরা যে দিদি ধর্নায় বসেছি মমতা ব্যানার্জি, তার কারণ হচ্ছে যে 65 লাখ ভোটারের এই যে অ্যাডজুডিকশনে আছে সেইগুলোকে আওতায় নিয়ে আসুন, সেইগুলোকে নিয়ে আসুন। জেনুইন ভোটার, সে সিপিএম এর হোক, সে বিজেপির হোক, সে তৃণমূলের হোক বা কংগ্রেসের হোক, যে কাউকে দিতে পারে। এই ভোটটা সেই ভোটার লিস্টে ভোটারদের নামটা যেন বাদ না যায়। আমাদের দাবি কিন্তু ধর্নাতে ওইটাই যে স্বচ্ছ ভোটার লিস্টটা তৈরি করুন। আর দেখুন, দফা একটা হোক আর বাবু একটু আপনাকে একটু বিলম্বিত করছে, একটু মাফ করবেন। আপনাকে এই প্রশ্ন আমি কথা বলি, আপনাদের বিরোধিতা ছিল না, কিন্তু আপনাদের সাংসদ বলেছিল মাটির তল থেকে খুলে দেবো, ঠিক আছে, আমাদের লাশের মধ্যে এফআইআর করতে হবে, তাহলে বিরোধিতা করতে নেই কারণ। কিন্তু শারাফত বাবু, আমরা দেখছি ধর্ণা মঞ্চ তো আজ 4th দিনে পড়লো, সেখান থেকে দাঁড়িয়ে কি কোনো বৈধ বিতর্ক শক্তি বাঁচাতে দিয়েছে? শারাফত বাবু বলুন। আমাকে বলতে দিন, আমার বলতে দিন, আপনি রাজনৈতিক বিচারিতা করবেন না, আপনি বলুন। তন্ময়বাবু আসবো, প্রত্যেকের কাছে আসবো। তন্ময়বাবু, রাজনৈতিক বিচারিতা আমরা করছি না। আমরা আপনার একটা কথা বারবার বলছি যে অন্যায়টাকে অন্যায় বলুন। আমরা কিন্তু ধর্নাতে বসেছি একটাই কারণে না, আমি তো এসআইআর এর পদ্ধতিকরণ দিক থেকে বারবার করে এটা 22তম এপিসোডে প্রত্যেকটা জায়গায় পদ্ধতিকরণ দিকে তন্ময়বাবু আসবো, বলতে দিতে হবে। আমার বলছি কি আপনি বলছেন, আপনি তো মনে হচ্ছে বিরোধী দলের হয়ে কথা বলছেন। আমরা তো সেটা চাই, আপনাদের যুক্তিতে না পারলে বিরোধিতা লাগিয়ে দেন। আমি মমিতাদির কাছে যাবো। মমিতাদি, আজ মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপির লিফলেট বিলি করার অভিযোগ, তার পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর নালিশ করেছেন তিনি। বলুন মমিতাদি। আমি দুজনকেই থামাবো। মমিতাদির কাছে যাবো। মমিতাদি, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে বলেছেন যে বিজেপি লিফলেট বিলি করছে সেই ধর্ণা মঞ্চে, সেখান থেকে দাঁড়িয়ে তাদেরকে ধরে ধরে যেন এফআইআর করা হয় তাদের নামে। বলুন। বাহ, কি অবস্থা দেখুন। তাহলে এমন দুরবস্থা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে নিয়ে আমার মানে 1 সেকেন্ডও সময় নষ্ট করতে তার কথা বলে ইচ্ছে করে না জীবনে, কিন্তু উপায় নেই। তো বিড়ম্বনা এখানেই, যেখানে উনি মুখ্যমন্ত্রী সেখানে উনি কিন্তু ধর্ণা মঞ্চে বসছেন, আবার ধর্ণা দিচ্ছেন। তাহলে উনি কার বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন সেটা বুঝে গেলে, উনি যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে ওনার ধর্ণা থাকে তাহলে উনি দিল্লিতে যান। উনি এখানে বসে কেন করছেন? ওনার যে এই মানুষকে গোল গোল ঘোরানো, নিজের সবসময় প্রতিবাদী রূপ দেখানো, তাহলে ওনার সারাফাত বাবু বলতে দিতে হবে। সারাফাত বাবু এভাবে বললে কেউ শুনতে পাবে না। এক এক করে বলুন, প্রত্যেককে সময় দেবো, এক এক করে বলতে হবে। সারাফাত বাবু বলতে দিতে হবে। এভাবে করা যাবে না। প্রত্যেককে আমি সময় দেবো, প্রত্যেককে সময় দেবো। সারাফাত বাবু, আপনাকেও সময় দেওয়া হয়েছে, বলতে দিন মমিতাদিকে, শেষ হলে আপনার কাছে আসবো। খেতে খেতে আর কোনো কিছু আপনাদের অপাচ্য নেই, সবই খেয়ে নিচ্ছেন, সময়ও খাচ্ছেন। আপনার টাইমে বলিনি, ডিস্টার্ব করবেন না। তাই তো এই অপদার্থ মুখ্যমন্ত্রী, যিনি নিজে স্পিকারের সামনে 92,000 অনুপ্রবেশকারীর নামের লিস্ট ছুড়ে দিয়েছিলেন, আজকে সেই মুখ্যমন্ত্রী আবার তার দ্বিচারিতা, তার হিপোক্রেসি এমন জায়গায় পৌঁছেছে যে সেই মুখ্যমন্ত্রী কিন্তু কেন্দ্রে তো আপনাদের সরকার আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স তো আপনাদের রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে গাফিলতির অভিযান তো আপনাদের উপরে ওঠে। সারাফাত বাবু আসবো, বলতে দিতে হবে। সারাফাত বাবু, আমি আসবো প্রত্যেকের কাছে, বলতে দিতে হবে। মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি, মানে আপনাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু 2005 নয়, আমি ভোট দিই না, আমার প্রধানমন্ত্রী আমাদের না, তাহলে প্রধানমন্ত্রী আমাদের না, এইটাই তো আপনাদের সঙ্গে আমাদের তফাৎ। আমরা দেশের প্রধানমন্ত্রীকে আমাদের প্রধানমন্ত্রী বলছি, আর আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার নিজের মুখ্যমন্ত্রী বলছেন না। ক্ষমতা নেই কেন? শোনার ধৈর্য নেই কেন? সারাফাত বাবু এভাবে বললে আমি মিউট করতে বাধ্য হব, শুনতে পাবে না কেউ আপনাদের কথা, আমি মিউট করতে বাধ্য হব। তো এই মুখ্যমন্ত্রী 2005 সালে যে নামের লিস্টগুলো ছুড়ে দিয়েছিল, ওনার তো 11 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর সেগুলো নিয়ে এনকোয়ারি করা উচিত ছিল, তারপরে আবার নির্বাচন কমিশনের কাছে যাওয়া উচিত ছিল, লিগালি একটা নামগুলো জমা দেওয়া উচিত ছিল, উনি করেননি। 2025 সাল থেকে যখন এসআইআর শুরু হয়েছে তখন ওনার কাছে সুযোগ ছিল সেই লিস্টগুলো দেওয়ার, হয় তাহলে সেই লিস্টে কোনো নাম ছিল না,
উনি মিথ্যে মিথ্যে সাদা কাগজ ছুড়ে দিয়েছেন স্পিকারের মুখে। আর যদি সত্যি সেই লিস্টে নাম থেকে থাকে, আজকে সেই নামগুলো দিক, সেই ৯২,০০০ লোকের নাম দিক। আজকে তো সংখ্যাটা প্রায় কাছাকাছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার হিপোক্রেসি একটাই, উনি তাদেরকে তখন যাদেরকে অনুপ্রবেশকারী বলেছিলেন, যাদেরকে বলেছিলেন এরা সিপিএম এর ক্যাডার হিসেবে কাজ করে, আজকে তাদেরকেই উনি সেই অনুপ্রবেশকারীদের নিজের দলের ক্যাডার হিসেবে কাজ করাচ্ছেন। বিপুল বাবুর কাছে বলছেন না আজকে, তাই উনি যতই আসবো। বিপুল বাবু, দেখুন আজ আমরা সর্বদলীয় বৈঠকে দেখেছি আপনাদের দলের তরফ থেকে বলা হয়েছে যাতে 60 লক্ষ যে আসবো। সারাফত বাবু, বলতে দিতে হবে, এভাবে কন্টিনিউ করা যাবে না, বলতে দিতে হবে। বিপুল বাবুকে আমি প্রশ্ন করছি, কোঅপারেট করুন। বিপুল বাবু, আমরা আজকে দেখেছি আজ আপনাদের তরফ থেকেও যাওয়া হয়েছিল, সেখানে দাঁড়িয়ে বলা হয়েছে 60 লক্ষ যে বিচার বিবেচনাধীন যে নামগুলো রয়েছে সেটা যেন নিষ্পত্তি করায়। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? আমাদের পরবর্তী পদক্ষেপ বা আগের মানে এটাকে লিঙ্ক করা আছে, সেটা হচ্ছে শুরু থেকে আমরা বলেছিলাম যে এসআইআরটা করতাম প্রকৃত ভোটার যাতে বাদ যায়, এবং পরবর্তীতে আমরা দেখলাম আসলে রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রী যিনি আছেন, যিনি এখন ধর্নায় বসছেন, কারণ যে কর্মচারীরা ইলেকশনের কাজ করছে তারা তো সকলেই রাজ্যেরই কর্মচারী, তার মানে তার নিয়ন্ত্রণে ইলেকশন কমিশনের কাজ করছে মানে। এবং আজকেও তিনি ধর্ণামঞ্চ থেকে বললেন যে নির্বাচন কমিশন যদি এখন হুমকি দেয় আধিকারিকদের, নির্বাচনের পরে তো তার অধীনেই থাকবে। ফলে এইরকম একটা মিথ্যে লড়াইয়ের ভান থাকবে আমাদের রাজ্যে, কারণ এই পরিস্থিতিতে তারা আছে। কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মানুষের কাছে প্রতিনিয়ত আছি এবং নির্বাচন দপ্তরের কাছে আমরা, আপনারা দেখেছেন যে দুদিন আগেও আমরা কলকাতার সিও দপ্তরে রাত জেগেছি, আমরা বাধ্য করেছি সিওকে, যিনি আমাদের ডেপুটেশন নেবেন না, ডেপুটেশন নিতে বাধ্য করেছে। এবং আজকেও আমরা জ্ঞানেশ কুমারকে জানিয়েছি যে যতক্ষণ না এই 63 লক্ষকে অন্তর্ভুক্ত করা হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন ঘোষণা করা যাবে না, এবং খুব দ্রুততার সঙ্গে এই কাজ করতে হবে। দুই হচ্ছে যাদের নাম বাদ গেল 7 নম্বর ফর্ম বা হচ্ছে ম্যাপিং না হয় ইত্যাদি কারণে, তাদেরকেই সুযোগ দিতে হবে যে প্রকৃত অর্থেই কি তারা বাদ যাওয়ার যোগ্য। অর্থাৎ যখন একটা কারো পানিশমেন্ট হয় তাহলে তাকে তো বলবার সুযোগ দেওয়া হয়। এই যে এখন অ্যাডজুডিকেশনের নামে হয় রাখা হচ্ছে বা বাদ দেওয়া হচ্ছে, কোনটা হচ্ছে? তাহলে আমার নামে যদি অ্যাডজুডিকেশন থাকে আমি তো জানতে পারছি না যে আমার নামটা কেন বাদ গেল। কিন্তু বিপুল বাবু, যখন এসআইআর এর তথ্য যাচাই করা হয়েছিল সেখানে দাঁড়িয়ে তো জুডিশিয়াল অফিসাররা করছিল, এই তথ্যগুলো যাচাই করছিল জুডিশিয়াল অফিসাররা, সেখানে কি গাফিলতি তাদের রয়েছে? কিন্তু যখন কোর্টে একটা লড়াই হয় তখন তো বিচারকের কাছে আমার কথা বলার জায়গা থাকে। এবার হয়তো এমন কিছু পয়েন্টের ক্ষেত্রে বিচারকরা আমার নামটা বাদ দিতে যাচ্ছেন, হয়তো আমি একটু কথা বললে পরে হয়তো বিচারকরা, আমরা তো কোর্টে গিয়ে দেখেছি যে কোন একটা পয়েন্ট হয়তো বাদ গেছিল কোনো দিক থেকে, তখন একটু জুড়ে দিলে বিচারকের ভাবনাটা একটু পাল্টে যায়। ফলে এই যে একেবারে বাদ চলে যাচ্ছে, এবং এখানেও বিচারকদের কাছে সব তথ্য ঠিকঠাক যাচ্ছে কিনা, কারণ আজকে তো আমাদের জ্ঞানেশ কুমার, যিনি আমাদের মুখ্য নির্বাচন আধিকারিক, তিনি আমাদের পার্টির নেতৃত্বের কাছে স্বীকার করেছেন যে এই রাজ্যের যারা নির্বাচনের দায়িত্বে আছেন একেবারে বিএলও থেকে শুরু করে টপমোস ডিও যারা আছেন সবাই মিলে হচ্ছে ষড়যন্ত্র করছেন। তাহলে আমাদেরও বক্তব্য আছে পার্টির পক্ষ থেকে যে ষড়যন্ত্র করছেন, এটা একদিনে বোঝেননি, আমরা তো প্রথম থেকেই বলে আসছি। তাহলে তিনি কেন ব্যবস্থা নিলেন না? যে 2 জন অফিসারকে প্রথমে সাসপেন্ড করতে বললেন, মাসের পর মাস গেল, সেই কাজ তিনি করলেন না। তারপরে যখন বাধ্য হয়ে মুখ্য সচিব যিনি, তাকে যখন ডেকে পাঠালেন, একটা নাম কাজতে সাসপেন্ড করা হলো। কিন্তু তার মানেটা কি? এই যে গোটা প্রক্রিয়ার মধ্যে তৃণমূলের যে চাপটা রয়েছে আধিকারিকদের উপরে, সেই চাপ থেকে তারা বেরোতে পারছেন না, এবং এর প্রতিকার করবার জন্য বিজেপির পক্ষ থেকেও যে খুব বলিষ্ঠ ভূমিকা আছে তাও না। অর্থাৎ বাইরে তারা যখন চিৎকার করছেন, অভ্যন্তরীণ প্রশাসনিক যে ভূমিকাগুলো নেওয়ার দরকার ছিল সেই কাজগুলো কিন্তু তারাও করছে না। কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছি যে যতক্ষণ পর্যন্ত না বৈধ সকল ভোটারদের নাম নথিভুক্ত হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন ঘোষণা করা যাবে না। আর এই কাজ করার যদি না করেন, আমরা আন্দোলনে রাস্তায় যেমন আছি সেই প্রক্রিয়া জারি থাকবে। আশফাক বাবুর কাছে যাবো। আশফাক বাবু, এই যে বৈধ ভোটার জানিয়ে রাজ্য রাজনীতি বরাবরই উত্তপ্ত হয়েছে, তারপর দাঁড়িয়ে আমরা আজ দেখেছি সুপ্রিম কোর্টে আবারও মামলা হয়েছে। তার রাজ্যসভার সাংসদ, তিনি পদপ্রার্থী মেনকা গুরুস্বামী, তিনি করেছেন। তার মানে কোথাও কি দাঁড়িয়ে যে জুডিশিয়াল অফিসাররা তারাই তত্ত্বাবধান করেছিলেন এসআইআর প্রক্রিয়া, তাদের উপরেই কি মামলাটার দায়ভার আসতে পারে? দেখুন, যখন দায়িত্ব নেবে তো দায়িত্ব নিতেই হবে। যদি জুডিশিয়াল অফিসাররা দায়িত্ব নেই এবং এটা সুপ্রিম কোর্টের নির্দেশে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মাধ্যমে জুডিশিয়াল অফিসারদের
দায়িত্ব দেওয়া হয়েছে। তো তাদেরকে এজ এ প্রিজাইডিং অফিসার দায়িত্ব দেওয়া হয়েছে, তো তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং তার রেসপন্সিবিলিটি নেবে না, এ তো হয় না। তো রেসপন্সিবিলিটি দায় তাদের নিতে হবে, এবং যদি কোনো বৈধ ভোটার ভোট দিতে না পারে তার দায়ও কিন্তু কমিশনকেই নিতে হবে। এবং জাতীয় কংগ্রেস আমাদের স্পষ্ট আমাদের দাবি আজকেও যেটা ছিল, ভোট তো এক দফায় আমরা চাইছি, তার সাথে সাথে আমরা আমাদের যেটা দাবি ছিল যে 8.5% মানুষের নাম যাদের আন্ডার এডুকেশন করা হয়েছে, তো এবং দেখতে গেলে মুর্শিদাবাদে 11 লক্ষ, মালদায় 8.3 লক্ষ, 3 লক্ষ, উত্তর 24 পরগনায় 5.9 লক্ষ, দক্ষিণ 24 পরগনায় 5.22 লক্ষ, মানে যেখানে দরিদ্র এবং মানুষরা রয়েছে বা সংখ্যালঘু মানুষ রয়েছে সেখানেই সমস্যাটাকে করে দেওয়া হয়েছে। তো এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে দেখিয়ে নাম ঝুলিয়ে রাখা হয়েছে। তো আমাদের আর্টিকেল 326 অনুযায়ী ভোট অধিকার নাগরিকদের মৌলিক অধিকার, বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। তাহলে এইখানে আমাদের 60 লক্ষ মানুষের ভোটাধিকার ঝুলে আছে, আর বিজেপি তৃণমূল রাজনীতি করছে, এটা হতে পারে না। আমাদেরকে 60 লক্ষ ভোটারদেরকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। যদি ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায় তো ভোট দিতে তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আন্ডার এডুকেশন আছে বলে, অথবা ভোটের অ্যানাউন্সের আগেই তাদের নাম রিলিজ করতে হবে এবং স্বচ্ছভাবে তাদের নামটা রিলিজ করতে হবে। কারণ এখানে এটা ভোট করানোর দায়িত্ব বা ভোটের অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, যে প্রত্যেকটা নাগরিক যেন তার ভোট দিতে পারে। তো সেই বেসিক স্ট্রাকচার ফান্ডামেন্টাল রাইটকে কিভাবে হনন করবে, কিভাবে এটাকে করতে পারে, এই জন্য আমাদের স্পষ্ট দাবি যে প্রত্যেকটাই 60 লক্ষ মানুষের ভোট অধিকার সুনিশ্চিত না করা পর্যন্ত ইলেকশন এইভাবে করানো যাবে না। আমাদেরকে এই 60 লক্ষ মানুষের ভোট অধিকার দিতে হবে এবং দেওয়ার পরে তারপরে আপনি ভোট করান। কারণ 60 লক্ষ মানুষ, এবং মালদাতে প্রায় 50% কাছাকাছি, মানে এটা ভাবা যায় যে একটা 50% নাগরিক তারা ভোট দেবে না আর ভোট হবে। ইভেন ভাবা যাক, দেখা যাক যে যেই মানুষগুলি ভোটে দাঁড়াবে বলে তার রাইট, মানে ভোটে দাঁড়ানোর যে অধিকার, সেটাও তো ক্ষুণ্ণ করা হচ্ছে। আমি একটা ভোটে দাঁড়াবো আর আমার নাম তখন একদম নমিনেশন দেওয়ার লাস্ট ডেট হয়ে গেল, তারপরে রিলিজ হলো, এইভাবে তো হয় না। এটা তো সম্পূর্ণভাবে সাংবিধানিক অধিকারের হনন করা হবে। তো আমাদের স্পষ্ট দাবি যে এই তৃণমূল এবং বিজেপির এই রাজনীতি, এই আর তরজাই কংগ্রেস নেই। আমরা একটাই আছি, মানুষের অধিকার, নাগরিকের অধিকার, বাংলার মানুষের ভোট অধিকারের জন্য আমাদের। মমিতাদি, এই যে বারবার নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলে অভিহিত করা হচ্ছে, আজ আমরা শুনেছি বামেদের মুখ থেকে এবং তৃণমূল কংগ্রেস বারবার এই দাবি করে এসেছেন, বলুন মমিতাদি। দেখুন, এইটাই হচ্ছে শিক্ষা এবং দীক্ষার অভাব কতখানি সেটা বোঝা যায় লোকের মুখের ভাষা শুনলে। যেভাবে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বা এই ধরনের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই ধরনের কথা, ব্যক্তি আক্রমণ চলছে, একটা নির্বাচন কমিশনের মতো সংস্থা যারা একটা স্বতন্ত্রভাবে একটা দেশের যে পরিকাঠামো সেটা ঠিক আপনি ঠিক থাকবেন। এই যে শুরু হয়ে গেল, সারাফাত বাবু আসবো, আপনার সময় আপনি অবশ্যই বলবেন, বলতে দিন। এই যে লোকের অধিকার কেড়ে নিচ্ছেন, আমার বলার সময় আমার অধিকার আপনি কেড়ে নিচ্ছেন। কারার অধিকার সারাফাত বাবু বলতে দিন, আপনার সময় অবশ্যই আমি আসবো, আপনাকে সময় দেবো। উনি বলুন, উনি একা বলুন। ওনারা যেমন একা লুটে খাচ্ছে সেরকম একাই বলুন। না না না, খান টাইমও খান। সারাফাত বাবু এভাবে করলে হবে না, বলতে দিতে হবে। মমিতাদি বলুন।
তো উনি যে একটু আগে আমাকে বললেন না যে ওনাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী আমাদের, তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলে শরীর থাকলে জ্বর সর্দি কাশির মতো ধর্ষণ হতে পারে, ধর্ষণের রেট বেঁধে দেয়, সেই মুখ্যমন্ত্রী কোনো মেয়েদের নারী শক্তির কারণ, এই বাংলার কারণ মুখ্যমন্ত্রী। কিন্তু গতকালকেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে যদি নির্যাতনের এই দিকটা হয় সেখানে পয়েন্ট আউট করে জায়গার নামগুলো বিশ্লেষণ করেছেন, প্রথমে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। আচ্ছা, সবার আগে নিজের ঘরে যে ময়লা জমে সেটা বাদ দিয়ে এখন রাজস্থান, তারপরে বলবেন আপনাদেরকে পয়েন্ট ধরে দিলে আপনারা বলেন আপনারা সারা ভারতবর্ষে কি করছেন? সারাফাত বাবু আমি বাধ্য হব মিউট করতে, বলতে দিতে হবে। নিজেরা অন্যায় করবে কিন্তু অন্য লোককে কি করবে, তখন তাদের কিন্তু তারা এরা দমিয়ে দেবে। কিভাবে দোষগুলোকে ঘোরাবে, নিজের ঘরে এক জিনিস, বাইরের ক্ষেত্রে অন্য জিনিস। সবার আগে আমি জানতে চাই অভিষেক ব্যানার্জি তিনি কি রাজস্থানের লোক না আমি রাজস্থানের লোক? তাহলে আমি যদি এই বাংলায় থাকি, আমি এই বাংলায় আগে সবার আগে বাংলার মেয়েদের সুরক্ষা আমি আশা করি। যে বাংলার মুখ্যমন্ত্রী, এনাদের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী যিনি নিজেকে বাংলার মেয়ে বলেন, সেই মুখ্যমন্ত্রী অন্য বাংলার মেয়েদের রেট কি করে বেঁধে দেন? কি করে ধর্ষণের জন্য বলেন 5 লাখ টাকা দিলে হয়ে যাবে? কি করে বলেন যে রাত 8টার পরে মেয়েরা বেরিয়েছে কেন ফুচকা খেতে? আমাদের যে বোনটি রাত 8টার পরে ফুচকা খেতে বেরোনোর, তার মেডিকেল কলেজ থেকে বেরোনোর জন্য তার ধর্ষণ হলো, তার উত্তর কি রাত 8টার পরে কেন মেয়েরা বেরোবে? তাহলে এটা কোন বাংলা, কোন পশ্চিম বাংলায় আমরা রয়েছি? এইরকম মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ চায় না, সেই জন্যই উনি এবং যে মুখ্যমন্ত্রী থাকাকালীন সন্দেশখালী হয়েছে, যে মুখ্যমন্ত্রী থাকাকালীন মেয়েদেরকে পিঠে সারাফাত বাবুর কাছে সারাফাত বাবু, এই ধর্ণা মঞ্চে 4র্থ দিন পড়েছে, সেখান থেকে দাঁড়িয়ে যত ভোটার আছে তাদেরকে সত্যি বাঁচানো সম্ভব এই ধর্ণা মঞ্চ থেকে, নাকি অন্য পরিকল্পনা করছে তৃণমূল? সারাফাত বাবু, ববিতা দিয়ে আসবো। সারাফাত বাবু বলুন। সারাফাত বাবু, আমরা দেখছি 4র্থ দিনে তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ জারি রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে যেই ভোটাধিকার রক্ষার্থে দাবি তুলছে, নাকি এই ইস্যু নিয়ে আরো অন্য কোনো অঙ্ক করছে তৃণমূল কংগ্রেস? দেখুন, আমরা সবসময় বলেছি যে আমরা কি করছে জানেন তো, এটা শুধুমাত্র মানুষের অ্যাটেনশন করানোর চেষ্টা, আর কিচ্ছু না। ববিতা দিয়ে বলতে দিন সারাফাত বাবু বলুন। যে 92,000 নাম আপনি ছুটে মেরেছিলেন সেই নামটা দিক। সারাফাত বলুন, আমি বলে যাই, পরে বলুন। আপনার টাইমে এইটাই ঠিক হবে, এটাই যোগ্য জবাব যে আপনার টাইমে আমি বলছি, আমার টাইমে আপনি বলেছেন। এভাবে আপনারা দুজনে ঝগড়া করলে চলবে না, কেউ আপনাদের কথা শুনতে পাবে না, আমি আগেই বলে দিচ্ছি। সারাফাত বাবু বলুন। আপনাদের বাড়িতে একটা মেয়ে বিয়ে হয়ে আসে সন্দেশখালীতে, সে নিজের তার বউ ভাত হতে পারে না, তার আগে কাল রাত্রিতে তাকে তন্ময় বাবুর কাছে যাবো। বেশ, আপনারা নিজেরা সময় নষ্ট করছেন। তন্ময় বাবু বলুন। আমাকে বলতেই দিলেন না। করেন না পিঠে বানানো। দেখুন, এই যে আজকে যে বিজেপির মুখপাত্র মৌমিতা ম্যাডাম আছেন এবং সারাফাত বাবু, আমি দুজনকে দয়া করে অনুরোধ করব, আপনাদের কথাগুলো তখন মানুষ তখনই শুনতে পাবে যখন আপনারা ঝগড়া থেকে বিরত থাকবেন। দয়া করে মানুষ শুনছে, সময়টাকে নষ্ট করবে, এটা আমার অনুরোধ। এবার বিষয়টা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমারকে স্লোগান দেখানো হয়েছে, স্লোগান। হ্যাঁ, তো উনি কালীঘাটের মন্দিরে পুজো দিয়েছেন, যেতেই পারেন। সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই যে রাজনৈতিক মিটিং গুলো হলো, এবং সব থেকে বড় তথ্য আমি একটু জানতে পেলাম, জ্ঞানেশ কুমার নাকি মাননীয় মন্ত্রী চন্দ্রিমা রায়কে কটাক্ষ করে বলেছিলেন ডোন্ট শাউট। এই নিয়ে চন্দ্রিমা রায় উষ্মা প্রকাশ করেছেন। দেখুন, এটা এই তথ্য ভিত্তিক কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যে জানা নেই, কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তো রীতিমতো এটা একটা সত্যি অস্বস্তিকর জায়গা, যেখানে একজন মহিলা মন্ত্রী উনি যদি বলে থাকেন ডোন্ট শাউট, তাহলে আমি তার বাচন ভঙ্গি এবং তার কথা বলার স্বভাব সিদ্ধ যে প্রচেষ্টাকে আমি নিশ্চয়ই সেখানে প্রতিবাদ জানাবো। এবং আজকে যদি সর্বদলীয় বৈঠক হয়, যে কোনো দল যদি জ্ঞানেশ কুমারের সাথে কথা বলতে যান, তারা নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কথা বলতে গেছেন, এটাই যেমন খুব স্বাভাবিক। পাশাপাশি আমরা এটাও দেখলাম বিনীত গোয়েলের মতো আইপিএস অফিসারকেও যথেষ্ট ধমক দিয়েছেন। তো বিভিন্ন রকম এখন ধমকানো চমকানো রাজনীতি যদি হয়ে থাকে, এখন ভেতরে কি হয়েছিল সেটা জানা নেই। আমরা এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অভিযোগ করতে শুনেছি, তাকেও নাকি জ্ঞানেশ কুমার ধমকেছে। তো বিষয়টা হচ্ছে, আজকে 26 লক্ষ, 86 লক্ষ, 60 লক্ষ, 50 লক্ষ যে নামই তারা বাদ দিন,
কেন বাদ দিয়েছেন তার তো একটা প্রপার কারণটা তারা জানাবেন। যে কোনো রাজনৈতিক দলের তাদের অধিকার আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই নামগুলো কেন বাদ গেছে এবং কেন তারা ভোট দিতে পারবে না সেটা ক্লিয়ার বা স্পষ্ট করে জানানো। আমরা এর আগেও দেখেছি সিপিআইএম এর তরফ থেকে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিমানবাবুর মতো মানুষরাও গণেশ কুমারের সিইওর সাথে দেখা করতে গিয়েছেন নির্বাচন কমিশনের সামনে। আমরা দেখেছি পথ অবরোধের সময় পুলিশের সামনে বচসা হয়েছে। এই যে ভোট পূর্বে এই যে ঘটনাগুলো ক্রমপর্যায়ে ঘটছে, এটাতে কিন্তু সাধারণ মানুষ আতঙ্কিত। তারাও জানে না এফআইআর পরবর্তী ভোট প্রদানের ক্ষেত্রে তারা ভারতবর্ষের নাগরিক কি নাগরিক না। এই যে কনফিউশনে ফেলে রাখা, এই যে মানুষ আদৌ ভোট দিতে পারবে কিনা, এটা নিয়ে তো মানুষের মধ্যে উদ্বেগ হচ্ছে। এবং এই উদ্বেগে যে কারো প্রাণহানি হচ্ছে না বা হয়নি বা হবে না, সেটাও কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না। আজকে এই উদ্বেগ গুলো প্রশমিত করা বা উদ্বেগ গুলো থেকে মানুষকে রিলিফ দেওয়ার যে কোনো রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু একটা আয়োজন মিটিং এর মধ্যে দিয়েই সেটা আসল সমাধান হতে পারে বলে আমি মনে করি। কিন্তু আমরা ঠিক গুরুত্ব চরিত্রটা এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি, এটাই খুব দুঃখজনক। বেশ, আমি বিপুল বাবুর কাছে যাবো। বিপুল বাবু, এই যে বারবার দেখা যাচ্ছে ভোটাধিকার রক্ষার্থে, সেখানে বাবেদেরও দেখা গিয়েছে একাধিক তারা প্রতিবাদ করেছেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন আজ এই ভোটাধিকার সংশয়, সেখানে নির্বাচনের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে বিপুল বাবু? সরকার যদি ঠিক মতো না হয় প্রভাব তো পড়বে। এবং 2011 পর থেকে যে স্তরেই ভোট হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ভোট হয়নি, বিশেষ করে পঞ্চায়েত পৌরসভা এই জায়গাগুলোতে তো ভোট হয়নি, মানে ভোট করতে দেওয়া হয়নি। এমনকি একটা ব্যাংকের সাধারণ একটা কমিটি তৈরি হবে। এই কয়েকদিন আগে রায়গঞ্জ শহরে যে একটা ব্যাংকের কমিটি তৈরির জন্য একটা ভোট হলো 10টা থেকে 12টা, তখন থেকে ভিতরে চলছিল। 12টার পরে একটা বিশাল বাহিনী ঢুকে গেল, অন্য প্রার্থীদের সমস্ত বের করে দেওয়া হলো, ছাপ্পা ভোট হলো, তারপর একটা আবার বিজয় মিছিল হলো। ফলে ভোটের পরিবেশ আমাদের এই রাজ্যে নেই। এখন নির্বাচন কমিশন 34 বছরে ছিল, বিপুলবাবু 34 বছরে ছিল, বিপুলবাবু 34 বছরে ছিল। আপনি তো এর আগেও শুরু করেছেন একটা কথা, এই যে সারাফাত বাবু বলতে দিন, সারাফাত বাবু বলতে দিন, বলতে দিতে হবে, বলতে দিতে হবে। বলতে হবে না, সারাফাত বাবু কোঅপারেট করতে হবে, আপনাদের কথা কেউ শুনতে পাবে না। আপনি চাইছেন যাতে অন্য কোনো দল তাদের বক্তব্য না রাখতে পারে, এটাই তৃণমূলের চার্চা। তৃণমূল এই সংস্কৃতি 11 করছে। আপনি যেটা বলছেন সেটা যেমন টিভিতে দেখছে, বাস্তব তাই দেখছে যে মানুষকে মানুষের কথা বলতে দেন না। সারাফাত বাবু আসবো, সারাফাত বাবু আপনাদের প্রত্যেকে দেখছে, আপনার প্রত্যেকের দলের মুখপাত্র হয়ে বসেছেন, এভাবে করলে হবে না। সারাফাত তার নাম। এই জন্যই বলছি রাম আর বাম এক আছে। বিপুল বাবুকে বলতে দিন, বিপুল বাবুকে বলতে দিন। এটাই আপনাদের নেচার এবং এর প্রভাব তো পড়বেই নির্বাচনে। আপনি ভাববেন যে আপনি হাসি মুখে অন্যের বক্তব্য সবাই ঢুকে যাবেন আর মানুষ সেটা মেনে নেবে না, এরকম হয় না। 34 বছর আগে যদি খারাপ হয়ে থাকে, এই 15 বছরে কি করেছে? কেন 34 বছর টানতে হচ্ছে? তার মানে 34 বছরে অনেক ভালো কাজ হয়েছে, আর সেই ভালো কাজের সুবাদেই আপনি প্রতিষ্ঠিত হতে পেরেছেন। আমি যে কথা বলবার জন্য বলেছি, এবং উত্তেজিত করে যারা এই টিভির দর্শক আছেন তারা যে কথা শুনতে চান, এই টিভির চৌত্রিশ বছরে মানুষের নিপীড়ন হয়েছে, মানুষের উপর অত্যাচার করা হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। ওখানে তৃণমূলের যে দল আছে তারাই হচ্ছে ইভিএম মেশিন পাহারা দেয়। এই নির্বাচন কমিশন যতই হচ্ছে ফোর্স দিক না কেন, যা আমরা লক্ষ্য করেছি ইভিএম মেশিনের পাশে লোক দাঁড়িয়ে থাকে, যদি সেন্ট্রাল ফোর্স থাকেও বাইরে ইভিএম মেশিনের কাছে থাকছে না। ওরা একটা হচ্ছে ড্যাম ক্যান্ডিডেট দেয়, সেই পোলিং এজেন্ট গুলো থাকে এবং তারা হচ্ছে ইভিএম মেশিনের ওই কক্ষটাকে তারা কুক্ষিগত করে রাখে এবং তার মধ্য দিয়ে লোককে বাধ্য করে যেটুকু ভোট হয়। স্বাভাবিকভাবেই যদি নির্বাচন কমিশন সুস্থ ভোট করতে চায় তাহলে গোটা প্রক্রিয়াটাকে পাল্টাতে হবে। বেশ, সারাফাত আসফাক বাবু, দেখুন আমরা যে বারবার দেখছি নির্বাচন কমিশন যখন প্রথমে এসেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার উপর গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আঙুল কেটে নেওয়ার এই প্রসঙ্গ, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে কি ভয় ভীতি আরো কাজ করবে, নাকি সাধারণ মানুষ নিষ্ঠার সঙ্গে তাদের ভোটটা দিতে পারবেন?
নির্বাচন কমিশনকে বলুন। দেখুন, শাসক দলের যেরকম অত্যাচার আমরা দেখে এসেছি, শাসক দলের যেইভাবে তামান্নার জেতার পরেই যেভাবে হামলা করা হলো, যেভাবে বিরোধীদেরকে মারা হয়, বিরোধীদেরকে বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসানো হয়, এনডিপি বিভিন্ন মাদক মামলা থেকে শুরু করে, এবং মামলার ভয় এবং মানে মার্ডার করাটা কোনো মানে আমরা হাওড়ায় দেখলাম রিসেন্টলি আম ব্যাপার। তো আপনার প্রশ্নর আমি উত্তর এইটুকু দেব যে অবশ্যই ভয় তো আছেই। শাসক দলের বিভিন্ন নেতারা যেভাবে হুমকি দেয় বিরোধীদেরকে, প্রচার করলেও তাদেরকে দিয়ে হুমকি, এইখানে প্রচার করবে না। তো এই যে তাদের যে নেচার, সেই নেচারের বিরুদ্ধে গিয়ে এবং পুলিশকে সম্পূর্ণভাবে শাসক দলের প্রত্যেকটা থানা এখন থানার যিনি ওসি আছেন উনি হয়ে যাচ্ছেন তৃণমূলের সেই থানার তৃণমূলের প্রেসিডেন্ট, অর্থাৎ ওসি কাম প্রেসিডেন্ট। তো এই যে পুরো থানাদের ক্যাপচার, তারপর প্রশাসনকে কন্ট্রোল করে নেওয়া, বিরোধীদের কথা না শোনা, বিরোধীদের উপর একদম সবসময় অত্যাচার, তাদেরকে মিথ্যে মামলা। এই যে আমি নিজে আইনজীবী, তো আইনজীবী হিসেবে প্রচুর কর্মীদের আমরা যে প্রবলেম সেগুলো ফেস করি, শুনি। তো সত্যিই পশ্চিমবঙ্গে একটা নিরপেক্ষ ভোট করাতে গেলে ইলেকশন কমিশনকে সেই নিরপেক্ষভাবে বাহিনীকে তো মোতায়েন করতে হবে। আমি প্রত্যেককে স্ট্যান্ড পয়েন্ট দেবো, প্রত্যেকের স্ট্যান্ড পয়েন্টের সময় কেউ কথা বলবেন না। আর প্রথমে চলে যাবো মমিতাদির কাছে। মমিতাদি, এসআই নিয়ে যেভাবে পারদ চড়ছে, তাহলে অস্ত্র থেকে পড়তে পারে বিজেপি? আপনার 1 মিনিট সময় শুরু, মমিতাদি। দেখুন, এসআইআর অনেক আগেই আরো হওয়া দরকার ছিল এই পশ্চিমবঙ্গে, কিন্তু অনেক দেরিতে হচ্ছে বলে আমার মতামত। কিন্তু যাই হোক, দেশটায় প্রায় দুধটায় তো দেরি করে হলেও যে আলটিমেটলি হচ্ছে, এটা একটা বড় ব্যাপার, সেটাকে সবসময় স্বাগত জানাই। এবং বাংলার মানুষ, আমাদের পশ্চিম বাংলার মানুষ সেটাকে স্বাগত জানায়। বাংলাদেশের মানুষ না জানাতেই পারে, তারা হয়তো অনেকে এখানে বিভিন্ন রকম উদ্দেশ্যে, কাজের জন্য অন্য কোনো উদ্দেশ্যে আসতে পারে, অনুপ্রবেশ করতে পারে, তারা স্বাগত জানাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যারা এই ভূমিতে জন্মেছি, যারা এখানে আমরা কর্ম করি, আমাদের যাদের পূর্বপুরুষরা এখানে থেকেছে, এবং আমাদের যারা আগামী দিনে অন্যেরাও এখানে এই বাংলার যারা প্রকৃত সন্তান, তাদের এখানে কাজের দরকার, নিজেদের পরিবারের সাথে থেকে তারা কাজ করবে, নিজের বাংলায়, নিজের পশ্চিম বাংলায় থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যারা অনুপ্রবেশকারীদের জন্য অনেক সমস্যা হয়েছে আমাদের রাজ্যে। বিভিন্ন জায়গায় দেখেছি বোমা বিস্ফোরণ থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে। একটা বোমার ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুবই প্রয়োজন বাংলার সুরক্ষার জন্য, দেশের সুরক্ষার জন্য, যে এখানে যারা তাদেরকে যারা রয়েছে তাদেরকে, যারা ভারতের নয়, পশ্চিমবাংলার নয়, তাদেরকে অবশ্যই এখান থেকে বাদ করা উচিত। এবং এটা একটা সুস্থ রাষ্ট্রে সেটাকে আমার ধারণা সবাই সেটাকে ওয়েলকাম করবে, বাংলার মানুষ। কমিশনের কড়া বার্তা থেকে চাপে পড়বে তৃণমূল। আপনার 1 মিনিট সময় শুরু। সারাফাত, আসবো 1 মিনিট সময় শুরু। এনাকে মিউট করুন। সারাফাত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু। সারাফাত বাবুর কোনো সারাফাত নেই, ওনাকে মিউট করুন। বলছি যে দেখুন, আমরা তো প্রত্যেকটা ইলেকশনেই চাপেই থাকি না, তারপরে জনগণ আমাদেরকে যেতে দেয়। তার নমুনা তো আপনারা পেয়েছেন 2016 থেকে 2020। মমিতাদি বলতে দিন, আনইন্টারাপ্টেড। বোমাবাজি করে, তলোয়ারি করে অনেক কিছু করা যায়, ঠিক আছে? আপনারা সেটাই করে, এটাই আপনাদের কালচার। মমিতাদি আনইন্টারাপ্টেড। এটা আপনাদের কালচার। আমরা ভোটে জিততে আসছি, জনগণ আমাদের ভোট দিচ্ছে, ইলেকশন সার্টিফিকেট আপনারা জনগণের টাপ্পা দিয়ে যেখানে মমিতাদি আনইন্টারাপ্টেড, একেবারে সময় নেই, আর মাত্র 30 সেকেন্ড রয়েছে। সারাফাত বাবু বলুন। আপনাদের হচ্ছে যেটা হয় কোনোদিনও মমিতাদি মিউট করতে আমি বাধ্য হব, বলতে দিতে হবে 1 মিনিট বলতে দিতে হবে, 1 মিনিট বলতে দিতে হবে। প্রত্যেকটা স্ট্যান্ড পয়েন্ট দিচ্ছি, বলুন। সারাফাত বাবু বলুন। আমাদের কোনো অসুবিধা নেই, ইলেকশন কমিশন যেখান থেকে খুশি ফোর্স নিয়ে আসুক, আমরা জনগণের উপর আমাদের আস্থা আছে, বাংলার মানুষের উপর আমাদের আস্থা আছে।
আমরা 2024-এ ইলেকশন 26-এ আবার কমিশনকে পিএলও বা সবকিছু ইয়ারও সব তো আপনারা দিয়েছেন, আপনাদের ছাপ্পা দেওয়া লোকদেরকেই তো সব দিয়েছেন বেশ, খুঁজে খুঁজে। আপনার এক মিনিট সময় কি শেষ। বলছেন দেখুন। বিপুল বাবুর কাছে যাবো। বিপুল বাবু, এই যে ভোট নিয়ে বারবার এই উত্তপ্ত হচ্ছে শুধুমাত্র বঙ্গে, কারণ এসআর প্রক্রিয়া শুধুমাত্র বঙ্গে নয়, তার পাশাপাশি আর 11টি রাজ্যে হচ্ছে, কিন্তু উত্তপ্ত দেখা যাচ্ছে পশ্চিমবাংলার বুকে। সেখানে দাঁড়িয়ে নির্বাচন কি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে, এই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে। আপনার এক মিনিট সময় শুরু, বিপুল বাবু। হ্যাঁ, নির্বাচন সুষ্ঠুভাবে হবে এটা এখনই বলা যাচ্ছে না। তার কারণ যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে যে টোনে কথা বলছেন, পরিচালনা তৈরি হচ্ছে। অপরদিকে বিরোধী দলনেতা যিনি আছেন রাজ্যের, তিনিও যে ভাষায় কথা বলছেন তার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক বিভাজনের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। ফলে যদি প্রকৃত অর্থে মানুষের ভোট দিতে পারে, তাহলে এই দুটো রাজনৈতিক দল, যার একটা কেন্দ্রে শাসনাধীন রয়েছে আর যার একটা রাজ্যে শাসনাধীন রয়েছে, এই দুটো দল তাদের যদি আচরণের পরিবর্তন না ঘটায়, তাহলে মানুষের মধ্যে ভয় ভীতি ইত্যাদি থাকে। আমাদের কাজ হচ্ছে যে এরা তো পাল্টাবে না, আমরা সেই জন্য বাংলা বাঁচা যাত্রা থেকে শুরু করে নানাবিধ কাজের মধ্যে, অর্থাৎ যারা শুধুমাত্র সম্প্রদায়গত বা হচ্ছে এসআইয়ের এই জুজু দেখিয়ে ভোট করতে চাইছে, তাদের পরিবর্তে যাতে মানুষ কাজ পায়, শিক্ষা পায়, সংস্কৃতি চর্চাগুলো করতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে বাংলার যে মানুষ বাংলাতে যাতে থাকতে পারে, বাংলায় যাতে কর্মসংস্থান তৈরি হয়, যা গত 34 বছরে মানুষকে দিশা দেখিয়েছিল। এক মিনিট সময় শেষ, বিপুল বাবু। আশফাক বাবুর কাছে যাবো। আশফাক বাবু, নির্বাচনী বৈতরণী পার করতে কি প্রত্যেকটি ইস্যু একেবারে কার্যকর হবে? সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের স্ট্যান্ডটা ঠিক কোন জায়গায়? আপনার এক মিনিট সময় শুরু, আশফাক বাবু। বিপুল বাবু, এক মিনিট সময় শেষ আপনার। আশফাক বাবু, আপনার এক মিনিট সময় শুরু, বলুন। আজ বাংলায় একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বিজেপি আর অন্যদিকে তৃণমূল, দুজনেই এই বিষয়টাকে রাজনৈতিক তরজায় পরিণত করছে। কিন্তু প্রশ্নটা রাজনীতির নয়, এটা গণতন্ত্রের। যখন লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার অনিশ্চিত, তখন দায়িত্বশীল রাজনীতির কাজ হচ্ছে সমাধান খোঁজা। কংগ্রেসের স্পষ্ট বক্তব্য যে যতক্ষণ না সঠিক যাচাই শেষ হচ্ছে, ততক্ষণ কোনো নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, এবং যতক্ষণ পর্যন্ত এই সমস্ত যাচাই বাছাই কমপ্লিট করা হবে তবেই ভোট হওয়া হবে। 7 লক্ষ মানুষের ভোট অধিকার কেড়ে নিয়ে ভোট হওয়া উচিত নয় এবং ভোট করা যাবে না। আমরা এই 60 লক্ষ মানুষ, প্রত্যেকটা নাগরিকের জন্য কংগ্রেস লড়ছে, বাংলার প্রত্যেকটা ভোটারের জন্য কংগ্রেস লড়ছে। কংগ্রেস শুরু থেকেই, যদি সুপ্রিম কোর্টে মামলা থেকে শুরু করে সবকিছু কংগ্রেস শুরু থেকেই করেছে, প্রথম কংগ্রেসই করেছে। এবং আমরা দায়িত্ব নিয়ে আমরা এই মানুষের হয়ে আওয়াজ তুলতে আমরা দায়িত্ব নিয়েছি এবং আমরা লড়াই করে যাচ্ছি। আর আমাদের সভাপতি, মাননীয় সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমাদের লড়াই চলছে। বেশ, তন্ময় বাবুর কাছে যাবো। তন্ময় বাবু, এই ভোট, এই শব্দটা শুনলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে, কারণ বিগত দিনের অভিজ্ঞতা থেকে। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে 26শে বিধানসভা নির্বাচন এসআইয়ের প্রক্রিয়ার পরেই হবে সেই বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবাধ এবং শান্তিপূর্ণভাবে কি ভোটটা হবে? আপনার কি মনে হয়? আপনার এক মিনিট সময় শুরু, তন্ময় বাবু। পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল সিনারি, তাতে আমরা এর আগেও দেখেছি বাম আমলে একটা নির্বাচন হওয়ার পরে বলতো অবাধ শান্তিপূর্ণ নির্বাচন, কোথাও হয় আমরা দেখিনি। আমরা 15 বছরেও দেখিনি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন। এই পুরো জিনিসটাই একটা চকলেটের মতো। আজকে মানুষের কথা যারা বলছেন এবং মানুষের কথা যারা বলতে গিয়েছেন, বিপক্ষকে উচিত ছিল একটা রাজনৈতিক পরিচর্যার মধ্যে এবং রাজনৈতিক সমঝোতাকরণের মধ্যে মানুষের ভালো করার কথা। তারা সাধারণ মানুষ যে এসআইআর এর পদ্ধতি প্রণয়নের পরে যে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে, সেগুলো সমাধান করা, সেগুলো না করে রাষ্ট্রপতিকে অপমান করা, রাজ্যপালকে অপমান করা, হ্যাঁ, এই দায় তার ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা কোনো সমাধানের রাস্তা না। এটা হচ্ছে রাজনৈতিক বিচারিতা। যে কোনো দল দায়িত্বশীল একটা মনোভাব পোষণ করবে, তার কারণ মানুষ তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটদান করেন তাদের ফান্ডামেন্টাল রাইটস গুলোকে বুঝে নেওয়ার জন্য। এখানে সরকার যদি অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার তাদের নিজস্ব নিয়ম না মানে, তাহলে আজকে যে অবস্থা হচ্ছে এর থেকে আরো আরো খারাপ অবস্থা হওয়ার সম্মুখীন পশ্চিমবঙ্গে অন্তত আমি দেখি। বেশ,
আপনার 1 মিনিট সময় শুরু। আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমরা যে 1 ঘন্টা টান যে বিষয় নিয়ে আলোচনা করছি অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে বঙ্গে, সেখানে দাঁড়িয়ে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং তারপরে আমরা দেখেছি জ্ঞানেশ কুমারকে গো ব্যাক স্লোগান থেকে শুরু করে বিক্ষোভে সামিল হয়েছে, তাকে ধরে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বিচার বিবেচনাধীনের মধ্যে নামগুলো রয়েছে, সেই নিষ্পত্তি কবেই হবে বা ভোটের নির্ঘণ্টই কবে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন জাগছে। আমরা প্রত্যেকদিন আসবো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটি বিষয়ের উপর আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাদের নজর রাখতে হবে কেটিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।